তো আজকে তোমাদের কাছে আলোচনা করব আরাবল্লী পর্বতমালা সম্বন্ধে। তো দেখো, আমি এখানে একটা টার্ম ব্যবহার করেছি যে আরাবল্লী পর্বতমালার নাম যদি ইতিহাসের পাতা থেকে মুছে দিয়ে শুধুমাত্র নকশার মধ্যে রাখা হয় তাহলে কি হবে। অর্থাৎ বর্তমান দিনে যে তোমরা দেখেছো, আহ, সুপ্রিম কোর্ট বিভিন্ন রায় দিয়েছে, সেই জন্য যদি আরাবল্লী পর্বতকে সম্পূর্ণভাবে বিলীন করে দেওয়া হয় তাহলে সেটা ইতিহাসের পাতা থেকে নাম মুছে যাচ্ছে। এবং সেটা নকশার মধ্যে যদি রাখা হয়, অর্থাৎ ম্যাপের মধ্যে যদি সেটাকে ফুটিয়ে রাখা হয় তাহলে কি হবে। এটা আমরা ভৌগোলিক দিক থেকে জানবো যে আরাবল্লী পর্বত কি, মানে কি কি রয়েছে, এবং আরাবল্লী পর্বত যদি না থাকে তাহলে কি রকম পরিবেশগত প্রভাব ফেলতে পারে সেগুলো জানবো। তো চলো, যে আরাবল্লী পর্বতমালা ভারতের উত্তর পশ্চিম দিকে গুজরাট থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃত এক প্রাচীন পর্বতশ্রেণী। গুজরাট থেকে কোথা? দিল্লি পর্যন্ত প্রাচীন পর্বতশ্রেণী। এই পর্বতশ্রেণী বলে রাখি যে হিমালয়ের আগেও উৎপত্তি লাভ করেছিল এই আরাবল্লী পর্বতমালা, যা পৃথিবীর অন্যতম প্রাচীন পর্বতগুলির মধ্যে অন্যতম। বললাম না যে এটা অনেক প্রাচীন বটে। এটি ভারতের জলবায়ু নিয়ন্ত্রণ থেকে শুরু করে থর মরুভূমি নিয়ন্ত্রণ, বিভিন্ন ধরনের বন্যপ্রাণী ও উদ্ভিদের আবাসস্থল ও জলস্তর রিচার্জ জোন হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং রেখে চলেছে। এবারে দেখা যাক যে ভৌগোলিক এবং প্রাকৃতিক তথ্য। আরাবল্লী পর্বতমালা উত্তর পশ্চিম ভারতে বিস্তৃত একটি অন্যতম প্রাচীন পর্বতমালা, যেটা আগেই আমি বললাম। এটি প্রায় 650 থেকে 670 কিলোমিটার দৈর্ঘ্য এবং দিল্লি থেকে গুজরাতের কাছাকাছি পর্যন্ত পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিকে বিস্তৃত। অর্থাৎ এই পর্বতমালার দৈর্ঘ্য কত? 650 থেকে 670 কিলোমিটার, এবং এটি দিল্লি থেকে গুজরাতের কাছাকাছি পর্যন্ত পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিকে বিস্তৃত। এই পর্বতমালাটি মূলত রাজস্থান, হরিয়ানা, দিল্লির মূলত উত্তর সীমান্ত এবং গুজরাট, এইসব রাজ্যগুলির মধ্যে বিস্তার লাভ করে রয়েছে এই আরাবল্লী পর্বতমালাটি। এরপরে দেখব যে আরাবল্লীর প্রাকৃতিক পরিবেশ ও জীব বৈচিত্র্য। সেখানে কি কি প্রাকৃতিক পরিবেশ রয়েছে? প্রথমত দেখো, বনভূমি। আরাবল্লী পার্বত্য অঞ্চলে ধোপ বা ঢোক বলতে পারো, বাবলা, নিম, পলাশ, খেজরি, এছাড়াও ঝোপ এবং গুল্ম, যেটা বিশেষ করে ইউফোরবিয়া যেটা নামটা রয়েছে এই গুল্মর, সেটা এখানে লক্ষ্য করা যায়। প্রভৃতি বৃক্ষের বনভূমি এখানে পরিলক্ষিত রয়েছে। এবার আছে বন্যপ্রাণী। চিতা, হায়না, নীলগাই, জ্যাকাল, এসব এইগুলো ছাড়াও কি কি রয়েছে আরো? বিভিন্ন প্রজাতির পাখি, সরীসৃপদের বসবাস এখানে এই পার্বত্য অঞ্চলে লক্ষ্য করা যায়। নদীর উৎসস্থল। এই পার্বত্য অঞ্চল থেকে মূলত লুনি, বানাস, সোহিবি, এবারে আর কি সবরমতী। এখানে স্পেলিংটা ভুল আছে, সাবরমতী আছে, এটা হবে সবরমতী। আর একটা হচ্ছে সাখী। প্রভৃতি নদীগুলি এই পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি লাভ করেছে। পরিবেশগত গুরুত্বতা। পরিবেশগত এই পর্বতমালার যে পরিবেশগত কি কি গুরুত্বতা রয়েছে। এক নাম্বার দেখো, জলকে মাটির মধ্যে পুনরায় অনুশ্রাবণে সাহায্য করে, অর্থাৎ যাকে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ বলা হয়, এবং উত্তর পূর্ব ভারতে ভূগর্ভস্থ জলস্তর বজায় রাখে। অর্থাৎ দেখো, এই পর্বতমালা আছে বলে এখানে যে বৃষ্টির জলটা রয়েছে সেটা মাটির নিচে প্রবেশ করতে সহায়তা করে। সহায়তা করার জন্য কি হচ্ছে, ভূগর্ভস্থ জলস্তরকে বজায় রাখে, মানে অনুশ্রবণের মাত্রা বেশি বৃদ্ধি করায়, যার ফলে ভূগর্ভস্থ জলস্তরকে বজায় রাখতে সহায়তা করে। 2 নাম্বার, মৌসুমী বৃষ্টিপাত ও জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ এই যে পর্বতমালা রয়েছে, এই পর্বতমালা কি বলছে, মৌসুমী বৃষ্টিপাতকে বা তার জলবায়ুকে নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে থাকে। এটি আবার নিচে এই 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 পয়েন্টগুলো আরো আলোচনা করব। দেখো এখানে কি আর রয়েছে। আর রয়েছে যে থর মরুভূমি থেকে পার্শ্ববর্তী অঞ্চলগুলির দিকে বালির যে বিস্তার রোধ করতে সহায়তা করে থাকে। অর্থাৎ
এটি এক গ্রেট গ্রিন ওয়াল হিসাবে কাজ করে। গ্রেট গ্রিন ওয়াল হিসাবে এই হচ্ছে পর্বতমালা হচ্ছে কার্যকরী করে থাকে। এইপরে দেখো যে আরাবল্লী পর্বতমালার বর্তমান পরিস্থিতি, তাহলে এগুলা কি দেখলো, এতে সুবিধা, তারপরে এইখানকার জীববৈচিত্র্য কিরকম, ভৌগোলিক পরিবেশটা কিরকম, এগুলো দেখলে। এরপরে দেখবে যে এর বর্তমান পরিস্থিতিটা কি, যে এর কি হতে চলেছে। দেখো, সাম্প্রতিক 2025 সালের এই নভেম্বর মাসে, অর্থাৎ এই নভেম্বরের মাসেই সুপ্রিম কোর্টে একটি নতুন ধারণা উপস্থাপনা করেন। কি ধারণা উপস্থাপন করে? এক নম্বর হচ্ছে কি, শুধুমাত্র সেই পাহাড়গুলোকে আরাবল্লীর অংশ হিসাবে ধরা হবে যদি তারা স্থানীয় ভূমণ্ডল থেকে কমপক্ষে 100 মিটার উঁচু হয়। অর্থাৎ যদি দেখা যায় দেখো যে পর্বতগুলো রয়েছে তার উচ্চতা কত বলছে, যে 100 মিটার উঁচু হতে হবে। 100 মিটার, 100 মিটার হচ্ছে উঁচু হতে হবে এই পর্বতগুলি, তবে সেগুলো আরাবল্লীর অংশ হিসেবে ধরা যাবে, বইতো সেগুলো নয়, মানে ধরা যাবে না। ঠিক আছে। দ্বিতীয়ত কি বলছে, দেখো, দ্বিতীয় কি বলছে দেখো, যে কাছাকাছি অন্তত দুটি 100 মিটার উঁচু পাহাড় এবং 500 মিটারের দূরত্বের মধ্যে থাকতে হবে। এই যে পর্বতমালাগুলো 100 মিটার উঁচু হতে হবে এবং তার কাছে বলছে অন্তত দুটি পাহাড় থাকতে হবে, এখানে একটা পাহাড়, তার পাশে আবার দুটি পাহাড় অবস্থান করতে হবে, এবং সেই অবস্থানটাই 500 মিটার দূরত্বের মধ্যে হতে হবে। বুঝতে পারছো? এবার 3 নাম্বার কি বলছে, এই নতুন ধারণা অনেক ছোট ছোট, মানে এই যে ধারণাটা দিয়েছে, এই ধারণায় অনেক ছোট ছোট টিলা, খারাপ পাহাড় ও নিচু অংশগুলিকে আর আইনি সুরক্ষা থেকে বাদ দিতে পারে, যা পরিবেশবিদ ও স্বাচ্ছন্দ্যে পরিবেশবাদীদের উদ্বেগ সৃষ্টি করেছে। মানে এটা কি, মানে এটা একটা পরিবেশগত ধারণা দিচ্ছে পরিবেশবিদরা। এটা 3 নাম্বার, আইনে নাও ফেলতে পারো, এই দুটো হচ্ছে মেন। মানে এখানে বলতে চাইছে যে যে একটা পাহাড় বা যে পাহাড়গুলো রয়েছে তার উচ্চতা 100 মিটার হতে হবে, নয়তো সেগুলো আরাবল্লীর অংশ হিসেবে ধরা যাবে না। আর যে পাহাড়গুলো 100 মিটার হবে তার পাশে অন্তত দুটি পাহাড় থাকতে হবে, এবং সেই দুটি পাহাড় 500 মিটার দূরত্বের মধ্যে থাকতে হবে। কিন্তু এটা দেখা গেছে সেই রকম পাহাড় 500 মিটার দূরত্বের মধ্যে বা 100 মিটার উঁচু সেরকম নেই। সেই জন্য 90% পাহাড়, মানে 100 মিটার কম উঁচু থাকার জন্য সেগুলো হচ্ছে কেটে ফেলার বা সেগুলো হচ্ছে বিলীন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ব্যাপার। এরপরে দেখো, যদি এই আরাবল্লী পর্বতমালা না থাকে তাহলে বর্তমানে কি কি খারাপ পরিস্থিতি বা আশঙ্কা আসতে পারে বা বিপদের সৃষ্টি হতে পারে। দেখো, ভৌম জলস্তর, একটু ডিসকাস করে বলে জিনিসটা। দেখো, ভৌম জলস্তর আমাদের এখানে রয়েছে, আমাদের কি এখানে রয়েছে আরাবল্লী পর্বতমালা, তাই তো? আরাবল্লী পর্বতমালা এখানে আমাদের রয়েছে। এই পরে এখানে যে বৃষ্টির জলটা ছিল, বৃষ্টির জলটা থাকা, মানে বৃষ্টির জল হচ্ছিল, সেই বৃষ্টির জলটা এই অঞ্চলগুলির চেয়ে মানে প্রবেশ করতে সহায়তা করছিল এখানে। তাহলে প্রবেশে মানে এই পাহাড়টি থাকার কারণে এখানে যে জলস্তরগুলো ছিল বা বৃষ্টির জলটা হচ্ছিল সেগুলো সহজেই ভূমধ্যরে চলে যাচ্ছিল বা অনুশ্রবণ ঘটছিল বা রিচার্জ ঘটছিল, যার জন্য জলস্তরগুলো মানে পরিপূর্ণ রয়েছিল। কিন্তু যদি এই পাহাড়টি না থাকে তাহলে জলস্তর মানে সহজে জল নিচে চলাচল করতে পারবে না, কারণ সেগুলো মরুভূমিতে, এগুলো মরুভূমি, থর মরুভূমি রয়েছে, তাহলে এখানে
থর মরুভূমির আয়তে চলে আসবে, তখন সেই জল সহজে নিচে যেতে পারবে না। আর জল না নিচে যেতে পারে কি হবে, ভৌম জলস্তর নিচে নিচে নিচের দিকে হচ্ছে ধীরে ধীরে নিচের দিকে নেমে যাবে। বোঝা গেছে? এরপরে হচ্ছে দ্বিতীয় নাম্বার, যে মৌসুমী বায়ুর নিয়ন্ত্রণ। মৌসুমী বায়ুর নিয়ন্ত্রণ অর্থাৎ দেখো এই জিনিসটা ভালো করে বুঝবে। আমরা কি জানি, এখানে হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ু আসছে আসছে এবং এখানে হচ্ছে বাধাপ্রাপ্ত হচ্ছে, এই উপকূলে পশ্চিম উপকূলে বাধাপ্রাপ্ত হচ্ছে, এখানে আসছে কেরালার মালাবার উপকূলে, এই অঞ্চলগুলো হচ্ছে আছড়ে পড়ার পর এই মৌসুম বায়ু এদিকে চলে যাচ্ছে। এই পরে দেখো এইখানে পাহাড়টি যদি না থাকে, এই পর্বতমালাটি যদি না থাকে, এই যে এখানে মৌসুম বায়ু আহ, আরব সাগর যে মৌসুম বায়ুটি রয়েছে, সেই মৌসুম বায়ু এখানে বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছিল। কিন্তু এখানে যদি পর্বতমালাটা না থাকে, এখানে যদি আমি পর্বতমালাটা না থাকে ধরলাম, পর্বতমালাটা এখানে কি হচ্ছে, নেই, পর্বতমালাটা এখানে নেই, তাহলে কি হবে দেখো, এখানে পর্বতমালা না থাকার জন্য সোজাসুজি এখানে বায়ুটা প্রবাহিত হবে। বায়ুটা এখানে প্রবাহিত হয়ে সরাসরি দেরাদুন অঞ্চলগুলিতে আঘাতপ্রাপ্ত করবে। আঘাতপ্রাপ্ত করবে, তো আঘাতপ্রাপ্ত করার জন্য এখানের বিভিন্ন রকম পরিবর্তন বা বিভিন্ন রকম ক্ষতিকারকতা সৃষ্টি করতে পারে, হ্যাঁ কি না? তাহলে এটাই বলতে চাইছে যে যে মৌসুম বায়ুকে আগে হচ্ছে নিয়ন্ত্রণ করতে, বা এই যে প্রবল বেগে হচ্ছে বায়ুটা হচ্ছে প্রবাহিত হচ্ছে, এই বায়ুর গতিপথকে বা প্রবাহ পথকে অনেকখানি এইখানে যে পর্বতমালাটা আমাদের আরাবল্লী পর্বতমালা, সেই পর্বতমালা মৌসুম বায়ু জলবায়ুকে অনেকখানি নিয়ন্ত্রণ করে থাকতো। বুঝা গেছে জিনিসটা? কিন্তু এটা না থাকার জন্য মৌসুম জলবায়ুকে আর অতটা নিয়ন্ত্রণ করতে পারবে পারবে না। আর এখানে দেরাদুনও বিভিন্ন ক্ষয়ক্ষতির সৃষ্টি হবে। বাস, হয়ে গেল তাহলে। এরপরে দেখো মরুভূমির বিস্তার, তারপরে পয়েন্ট রয়েছে মরুভূমির বিস্তার। দেখো এখানে, দাঁড়াও এটা আমি আগে ছবিটা আরেকবার ক্লিন করি, এটা ওয়েট, ছবিটা আরেকবার ক্লিন করি। ক্লিন করে নিয়েছি উপরে, এটা নেই। আমাদের হচ্ছে এখানে এইখানটায় আরাবল্লী পর্বতমালাটি রয়েছে। এই পরে এখানে আমাদের কি, এখানে হচ্ছে আমাদের থর মরুভূমিটি অবস্থান করছে। তাহলে যদি এই অঞ্চলে আরাবল্লী পর্বতমালাটা অবস্থান না করে, তাহলে এখানে যে বালিকণা রয়েছে এই অঞ্চলের দিকে চলে আসবে, এইখান থেকে এই দিকে চলে আসবে, তাহলে মরুভূমিটির বিস্তার লাভ করবে কিনা, এদিকে চলে আসতে পারে। মরুভূমি বিস্তার লাভ করবে কিনা, মরুভূমি বিস্তার লাভ করবে। কিন্তু এখানে এই যে আরাবল্লী পর্বতমালা মালা হচ্ছে মানে একটা বাধা হিসাবে বা গ্রেট গ্রিন ওয়াল হিসাবে এখানে একটা কাজ করছে। যদি এটা না থাকে তাহলে মরুভূমির বিস্তার ঘটবে, যেটাকে মরু সম্প্রসারণ বলা হয়ে থাকে, সেই মরু সম্প্রসারণ ঘটবে। তারপরে দেখো এছাড়াও আরো দুটো পয়েন্ট আছে, এগুলো আমি ব্যাখ্যা করে দিচ্ছি। যেটা আমি বললাম যে এই পর্বতের অবস্থান না থাকলে মৌসুম বায়ু সোজাসুজি প্রবাহিত হয়ে গিয়ে দেরাদুন সংলগ্ন অঞ্চলে আঘাত করবে, যা সেখানে বিভিন্ন রূপ পরিবর্তন আনতে পারে। যেটা আমি তোমাদেরকে এখানে আগেই বলে দিলাম যে এখানে দেরাদুন রয়েছে, এই যে এখানে হচ্ছে সরাসরি এসে এখানে আঘাতপ্রাপ্ত করবে, এটাই। আর একটা পয়েন্ট আছে দেখো, যদি এই পর্বতের অবস্থা না থাকে তাহলে থর মরুভূমির বালুকণা প্রবাহিত হয়ে গিয়ে দিল্লি সংলগ্ন অঞ্চলে বালুকণার বিস্তার ঘটাবে এবং বিভিন্ন ধরনের খারাপ পরিস্থিতি অনুশোচনা করবে। এটা দেখো আরেকটা জিনিস, যদি এই আরাবল্লী পর্বতটা না থাকে তাহলে কি এখানের বালুকণাও
এই দিল্লি সংলগ্ন অঞ্চলগুলিতে যে প্রবাহিত হবে বা পতিত হবে যাই করে। আর এমনিতেই জানো তোমরা দিল্লিতে প্রচুর শীতকালে দূষণ হয়ে থাকে। আর এই যদি বালুকণা আবার গিয়ে ওখানে হচ্ছে পতিত হয় বা জমা হতে থাকে, তাহলে কি হবে? দিল্লির আরো দূষণ বেড়ে যাবে। হ্যাঁ, বা বিভিন্ন খারাপ পরিস্থিতির তার সৃষ্টি করবে। আর একটা দেখো জিনিস বলে দিই, এখানে আমাদের হচ্ছে গঙ্গা নদী প্রবাহিত হয়ে রয়েছে। তাহলে এখানে যদি বালুকণা উড়ে গিয়ে এই নদীতে ভরাটিকরণ করতে থাকে, বালুকণা ভরাটিকরণ হচ্ছে, ঠিক আছে। এবার জলতল ভরাটিকরণ হলে কি হবে? জলতল অনেক উপরে উঠে পড়বে। আর জলতল অনেক উপরে উঠে গেলে কি হবে? এই অঞ্চলগুলি বন্যার সৃষ্টি করবে। এই যেমন এখানে বিহার আছে, হ্যাঁ, উত্তরপ্রদেশ, এই অঞ্চলগুলি কি তাহলে তখন বন্যা পরিস্থিতি তার সৃষ্টি করবে। তাহলে এইগুলো ছিল সব খারাপ পরিস্থিতি। অর্থাৎ এই যে ভৌমজল হচ্ছে নিচে নেমে যাচ্ছে, একটা খারাপ পরিস্থিতি। মৌসুম বায়ু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে, বা মৌসুম বায়ুকে আর নিয়ন্ত্রণ করতে পারছে না। হ্যাঁ, তারপর হচ্ছে মরুভূমির বিস্তার লাভ করছে। তার বিভিন্ন অঞ্চলে, এই যে এই অঞ্চলে দেরাদুনে ক্ষতি করছে, মরুভূমি বিস্তার করছে, এটা তো বললামই। আবার এখানে হচ্ছে যেটা বিহার হচ্ছে বন্যা পরিস্থিতির সৃষ্টি করছে। এই হচ্ছে, যদি আরাবল্লী পর্বতমালা না থাকে তাহলে এই সব ক্ষতিকার প্রভাবগুলি লক্ষ্য করা যাবে। তাছাড়াও একটা বলে রাখি যে আমরা জানি কি যে জঙ্গল মানেই বা পার্বত্য অঞ্চল মানে প্রচুর উদ্ভিদ প্রাণী রয়েছে, তাহলে তাদের কি একটা জীববৈচিত্র্যতা নষ্ট হবে, বায়োডাইভার্সিটি পুরো একবারে নষ্ট হচ্ছে। আর দ্বিতীয়ত সেখানকার মানুষজন যারা রয়েছে, সে হয়তো পর্বতমালাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের মানে জীবিকা অর্জন করতো, সেগুলো অনেকখানি হচ্ছে নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল আরাবল্লী পর্বত সম্বন্ধে আজকের হচ্ছে ধারণা।